এই ভিডিওতে আমরা বহুভুজ সম্পর্কে আলোচনা করব। বহুভুজের সংজ্ঞা সম্পর্কে জানব এবং সেই বহুভুজের সংজ্ঞা থেকে ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ এই সমস্ত বহুভুজগুলো সম্পর্কে জানব। তাদের শীর্ষবিন্দু, বাহু, কোণ এবং কতগুলো কর্ণ হতে পারে সেগুলো সম্পর্কে জানব। এই কর্ণের সংখ্যাটা কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও পড়ে। আর বহুভুজ কত রকম হতে পারে সেটা সম্পর্কে জানবো, আর সুষম বহুভুজ কি ওটা সম্পর্কে জানবো। তো শুরু করা যাক। দেখো, সংজ্ঞা দিয়ে। বহুভুজ কথার মধ্যে দুটো জিনিস রয়েছে। বহুভুজ, ভুজ মানে বাহু, বাহুগুলো অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি বাহুগুলো হলো রেখাংশ। আর এখানে দেখো বলা হচ্ছে বহু মানে কি? অনেক। তাহলে এখানে অনেক বলতে কতগুলোকে বোঝাবো? না, অনেক বলতে বোঝাবো 3 বা 3-এর বেশি। তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু 3, 3ও হতে পারে, আবার 3-এর বেশিও হতে পারে। তাহলে দেখো, ডেফিনেশনটা এইভাবে বলছি যে 3টি বা তার বেশি রেখাংশ দ্বারা, ভুজ মানে বললাম বাহু, তাহলে এখানে বাহুগুলো হলো রেখাংশ, 3টি বা তার বেশি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্রকে। দুটো কথা দেখো, সীমাবদ্ধ আর সামতলিক, এই দুটো কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কীরকম? এখানে তো এটা গুরুত্বপূর্ণ ছিল, এটা গুরুত্বপূর্ণ ছিল। দেখো কি বললাম, 3টি বা 3-এর বেশি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্র। সীমাবদ্ধ কেন হতে হবে? ধরো এটাও একটা, দেখো এখানেও এটারও আছে বহুভুজ, কিন্তু এর সীমাটা বদ্ধ নয়, সুতরাং এটাকে আমি বহুভুজ বলতে পারবো না। এর বাহু আছে, রেখাংশ আছে অনেকগুলো, কিন্তু এর সীমাটা বদ্ধ নয়। বদ্ধ কখন হতো? যদি আমি এটাকে জুড়ে দিতাম, তখন এটা একটা বহুভুজ। কিন্তু এই সীমাটা যতক্ষণ না বদ্ধ হবে ততক্ষণ ওটা বহুভুজ হবে না। সুতরাং সীমাবদ্ধ কথাটা গুরুত্বপূর্ণ। আর সামতলিক কেন বলছে না? একই সমতলের ওপর অবস্থিত হবে। যদি আমি এইভাবে একটা রেখাংশ নিই, দেখো এখানে একটা তল, আবার এদিকে আর একটা তল, এদিকে আর একটা তল, সেক্ষেত্রে কিন্তু এটা বহুভুজ হবে না। যদি আমি এইভাবেও কোনো বহুভুজ এঁকে থাকি, বহুভুজ হবে না। আরেকবার বলছি ডেফিনেশন, এবং গুরুত্বপূর্ণ 4টে জিনিস। একটা হলো 3 বা 3-এর বেশি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্রকে বলা হয় বহুভুজ। বোঝা গেছে? আচ্ছা, এবার দেখো, যদি বলি যে বহুভুজটার বাহুর সংখ্যা সমান NT, বাহু NT, স্মল nt, মানে n সংখ্যক বাহু আছে, তাহলে ত্রিভুজ বললে মানে আমরা জানি 3, তাহলে 3টি বাহু থাকবে, তখন n এর মানটা কি হবে? n এর মান যখন 3, তখন এটা হবে ত্রিভুজ। ওকে, ত্রিভুজটা কীরকম? না, ত্রিভুজ মানে 3টে বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্রকে বলা হবে ত্রিভুজ। ডেফিনেশন খুব সোজা, 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্রকে বলা হবে ত্রিভুজ, বা 3টি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্রকে বলা হবে ত্রিভুজ। ওকে, যখন n = 4 হবে, n = 4 হলে কি না, 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্রকে বলা হবে চতুর্ভুজ। তাহলে এটা হলো চতুর্ভুজ। ওকে, নেক্সট n = যখন 5, তখন কি হবে? তখন তাহলে পঞ্চভুজ, 5টা বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্রকে বলা হবে পঞ্চভুজ। n = যখন 6, তখন হলো ষড়ভুজ, 6টি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্রকে বলা হবে ষড়ভুজ। দেখো খুব সহজেই তোমরা যত ভুজই বলা হোক না কেন, ডেফিনেশন খুব সহজেই বলে ফেলতে পারবে। এবার দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রে শীর্ষবিন্দু কতগুলো? ত্রিভুজের ক্ষেত্রে শীর্ষবিন্দু কোনগুলো? না, 2টি বাহুর যে ছেদ বিন্দু সেটাই হলো শীর্ষবিন্দু, বা অনেক সময় বলা হয় কি কৌণিক বিন্দু। শীর্ষবিন্দু যা, কৌণিক বিন্দু তাই। 2টো বাহু যে বিন্দুতে ছেদ করেছে সেটা হলো শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দু কটা আছে ত্রিভুজের? A, B, C। তাহলে ত্রিভুজের ক্ষেত্রে 3টি, চতুর্ভুজের ক্ষেত্রে দেখো A, B, C, D, 4টি, পঞ্চভুজের ক্ষেত্রে তাহলে কত? A, B, C, D,
ই, তাহলে 5টি। ষড়ভুজের ক্ষেত্রে তাহলে আমরা না কাউন্ট করেই বলতে পারি 6টি। তাহলে এন যদি বাহু সংখ্যা হয় তাহলে এর শীর্ষবিন্দু কটি? এর শীর্ষবিন্দু হবে কটা? না, যতগুলো বাহু ততগুলোই আমাদের হবে শীর্ষবিন্দু। তাহলে এরও শীর্ষবিন্দু হলো এনটি। আছে। এবার দেখো বাহুর সংখ্যা যদি বলি, একই রকম বাহু মানে কি? রেখাংশগুলো। তাহলে এ বি বাহু, বিসি বাহু আর সিএ বাহু। তাহলে কি হচ্ছে? 1 2 3। তাহলে এখানেও ত্রিভুজের ক্ষেত্রে 3টি, চতুর্ভুজের ক্ষেত্রে 4টি, 1টি 2টি 3টি 4টি। তাহলে পঞ্চভুজের ক্ষেত্রে 5টি, ষড়ভুজের ক্ষেত্রে 6টি। সেরকম বহুভুজ যদি n সংখ্যক থাকে তাহলে আমরা ধরেই নিয়েছি বাহু হচ্ছে nটি। আবার শীর্ষবিন্দু হলো কোণও একই রকম, না এই ছেদবিন্দুতে, প্রতিটা ছেদবিন্দুতে একটা করে কোণ তৈরি হয়েছে। তাহলে কোণের সংখ্যাও যতগুলো বাহু ততগুলোই কোণ। ত্রিভুজের ক্ষেত্রে 3টি, চতুর্ভুজের ক্ষেত্রে 4টি, পঞ্চভুজের ক্ষেত্রে 5টি, ষড়ভুজের ক্ষেত্রে 6টি। ওকে, এবার যেটা আমরা গুরুত্বপূর্ণ জিনিস আসছি সেটা হলো কি? কর্ণ। তাহলে কর্ণ কতগুলো আছে বা কর্ণ জিনিসটা কীরকম? লক্ষ্য করো কি বলছি, যে কোনো বহুভুজের, ধরো আমি এটা ধরছি, যে কোনো বহুভুজের ঠিক পরপর অবস্থিত নয় এমন দুটো শীর্ষবিন্দু যোগ করে আমরা কর্ণ পাই। দেখো কি বলতে চাইছে, না এর সাথে দেখো বি আর ডি রেখাংশ দ্বারা যুক্ত, কিন্তু এর সাথে সি যুক্ত নয়। সুতরাং এসি যদি যোগ করি এটা হচ্ছে কর্ণ। কি বললাম? যে কোনো বহুভুজের ঠিক পরপর অবস্থিত নয় এমন শীর্ষবিন্দুগুলোর সংযোজক রেখাংশ হচ্ছে কর্ণ। তাহলে এসি একটা কর্ণ। একই রকম বি এর সাথে দেখো এ আর সি কানেক্টেড, কিন্তু ডিটা নয়, সুতরাং বিডি আরেকটা কর্ণ। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রে কর্ণ সংখ্যা কি পেলাম? 2টি। কর্ণ সংখ্যা চতুর্ভুজের ক্ষেত্রে আমি পেলাম 2টি। পঞ্চভুজের ক্ষেত্রে কিভাবে পাবো? এ থেকে দেখো ই আর বি কানেক্টেড, কিন্তু সি ডি নয়, সুতরাং এসি আর এডি দুটো কর্ণ। বি এর সঙ্গে দেখো এ আর সি কানেক্টেড, সুতরাং ই আর ডিকে যোগ করে দাও, তাহলে 2 2 4টে হলো। সি এর সাথে দেখো ডি কানেক্টেড, বি কানেক্টেড, আবার এ কে কানেক্ট করেছি, শুধুমাত্র সি এর সাথে ই কানেক্টেড নয়, তাহলে ইটাও কানেক্ট করলাম, সুতরাং 4 1 5টি কর্ণ পেলাম। ষড়ভুজের ক্ষেত্রে লক্ষ্য করো, যদি আমি এ বি সি ডি নাম দিয়ে নিই, দেখো এর সাথে বি আর এফ কানেক্টেড, সুতরাং সি ডি ই মানে 3টে পেলাম। বি এর সাথে এ সি কানেক্টেড, তাহলে 3 3 6, এটা 6টা হলো। সি এর সাথে দেখো এ বি আর ডি কানেক্টেড, 7 8, ঠিক আছে। 3 3 6, 3 6 2 8 হলো। ডি এর সাথে দেখো ই কানেক্টেড, ডি এর সাথে এ বি সি কানেক্টেড, কিন্তু এফটা নয়, সুতরাং এফটার একটা যোগ করে নাও। দেখো তাহলে কি পেলাম? 9টি কর্ণ পেলাম। বাকি দেখো ই এর সাথে সবাই কানেক্টেড, এইভাবে। সুতরাং সবাই কানেক্টেড, তাহলে 9টি কর্ণ পেলাম ষড়ভুজের ক্ষেত্রে। এইভাবে তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রে কতগুলো কর্ণ পাবো? দেখো ত্রিভুজের ক্ষেত্রে এ এর সাথে বিও কানেক্টেড, সিও কানেক্টেড, তাহলে কোনো কিছু পাচ্ছি না। বি এর সাথে এ সি কানেক্টেড, সি এর সাথে এ বি কানেক্টেড, তাহলে ত্রিভুজের কর্ণ সংখ্যা কটি? 0টি। তাহলে ত্রিভুজের 0টি, চতুর্ভুজের 2টি, পঞ্চভুজের 5টি, ষড়ভুজের 9টি, সপ্তভুজের কটি? দেখো এখান থেকে আমি একটা সাধারণ সূত্রে নিয়ে আসবো। সেই সূত্রটা যদি আমি পেয়ে যাই তাহলে আমরা সপ্তভুজ, অষ্টভুজ, নবভুজ, দশভুজ যাই দেখ না কেন আমরা সহজেই তাদের কর্ণগুলো বলতে পারবো। তাহলে কর্ণ বাহুর সংখ্যা, যদি বহুভুজের বাহুর সংখ্যা যদি n হয় তাহলে কর্ণ কি হবে? কর্ণ হবে n ইন্টু n-3 ডিভাইডেড বাই 2t। বাহু সংখ্যা যদি 0 nটি হয় তাহলে কর্ণ হবে n ইন্টু n-3 বাই 2t। কীভাবে? দেখো এগুলো, এখানে n কত? ত্রিভুজের ক্ষেত্রে n 3, তাহলে 3 ইন্টু 3 মাইনাস 3 মানে 0, 0 ইন্টু 3 মানে 0, তাহলে এটাতে কি হচ্ছে? ত্রিভুজের ক্ষেত্রে
ত্রিভুজের ক্ষেত্রে 3 × 3 - 3/2, দেখো এটা সমান 0 হয়ে যাচ্ছে। চতুর্ভুজের ক্ষেত্রে n 4, তাহলে 4 × 4 - 3/2, তাহলে 2 2 4, আর এটা 4 - 3 1, তাহলে 2 × 1, দেখো 2টি। এটার ক্ষেত্রে পঞ্চভুজের ক্ষেত্রে বাহুর সংখ্যা 5, 5 - 3 মানে 2, /2 মানে 2 2 কেটে যাচ্ছে, দেখো 5টি। ষড়ভুজের ক্ষেত্রে কি 6, 6 - 3 মানে 3/2, 2 3 6, দেখো 9। এবারে আমি সপ্তভুজটা খুব সুন্দরভাবে বের করতে পারবো। সপ্তভুজ মানে n7, 7 - 3 মানে 4 /2, তাহলে 2 2 4, 14, তাহলে সপ্তভুজের কর্ণ সংখ্যা 14টি। তাহলে তোমরা মনে রাখছো যে কর্ণ কিভাবে পাচ্ছি বহুভুজের, এই সূত্র ধরে, ঠিক আছে। এছাড়া আমার অন্য আরেকটা ভিডিও দেখবে, দেওয়া আছে, তোমরা যদি জানতে চাও যে অন্তঃকোণ, বহিঃকোণ, বাহুর সংখ্যা কিভাবে নির্ণয় করব, একটা জানা থাকলে আরেকটা দেখবে অলরেডি ওই সংক্রান্ত একটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখলে বুঝতে পারবে। এরপরে দেখো ওটা এখানে আর আলোচনা করছি না, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা প্রকারভেদটা জানবো, মানে বহুভুজ কত রকম হতে পারে। বহুভুজ 2 রকম হতে পারে। কি কি? একটা হচ্ছে কুব্জ বহুভুজ, আর একটা হচ্ছে অকুব্জ বহুভুজ। কুব্জ বহুভুজটা কীরকম না, ধরো এরকম আমি একটা বহুভুজ এঁকেছি, যে বহুভুজের কর্ণগুলো, এই কর্ণগুলো যতগুলো কর্ণ হবে সব কর্ণই যদি ওই বহুভুজের ভেতরে থাকে, তাহলে সেই বহুভুজটাকে বলা হবে কুব্জ বহুভুজ। কিভাবে ডেফিনেশন বলবো? যে বহুভুজের সব কর্ণগুলি সেই বহুভুজের ভেতরে থাকে তাকে বলা হয় কুব্জ বহুভুজ, ঠিক আছে। এবার অকুব্জ বহুভুজ কীরকম? আচ্ছা, এটার উদাহরণ কি দেব? উদাহরণ হিসেবে আমি বলতে পারি যে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হবে? কর্ণগুলো দেখো এর ভেতরেই অবস্থিত। বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণগুলোই দেখো ভেতরে অবস্থিত। বা যদি সামান্তরিক বলি তাহলেও ওর কর্ণগুলো ভেতরে অবস্থিত। এবার অকুব্জ বহুভুজের ক্ষেত্রে ডেফিনেশন কি বলবো? কমপক্ষে একটা যদি বাইরে অবস্থান করে, কমপক্ষে একটি কর্ণ যদি বাইরে অবস্থান করে, সেক্ষেত্রেই বহুভুজটাকে বলা হবে অকুব্জ বহুভুজ। যেমন ধরো এই একটা চতুর্ভুজ ABCD, AB আর AD তো কানেক্টেড, AC তাহলে যোগ করলে এটা একটা কর্ণ। দেখো এটা চতুর্ভুজটার বাইরে অবস্থান করছে, সুতরাং এই যে চিত্রটা, এই যে চতুর্ভুজটা, এটা হলো একটা অকুব্জ বহুভুজ। ওকে, বা তুমি যদি এইভাবে নাও একটা পঞ্চভুজ, দেখো এটা একটা পঞ্চভুজ, এর এই কর্ণটা কমপক্ষে একটা যদি বাইরে অবস্থান করে তাহলেই কিন্তু অকুব্জ। তাহলে ডেফিনেশন বললাম, যে বহুভুজের কমপক্ষে একটি কর্ণ সেই বহুভুজের বাইরে অবস্থান করে সেই বহুভুজগুলোকে বলা হবে অকুব্জ বহুভুজ। ওকে, নেক্সট আসছে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো সুষম বহুভুজ। সুষম বহুভুজটা কেন গুরুত্বপূর্ণ? তোমরা এরপর যতদিন দেখবে পড়াশুনো করবে, এই সুষম বহুভুজটা বারবার পাবে। এই কথাটা ভালো করে লক্ষ্য করো, সুষম। সুষম বলতে বোঝাচ্ছে না সব যতগুলো বাহু পাবো, বহুভুজের যতগুলো বাহু পাবো সবারই দৈর্ঘ্যটা সমান, সেই বহুভুজগুলোকে বলা হবে কি না সুষম বহুভুজ। ডেফিনেশন কি বলবো? যে বহুভুজের সব বাহুর দৈর্ঘ্য সমান এবং সমান কোণগুলোর পরিমাপ আর কোণগুলোর পরিমাণও তাহলে সব কোণগুলোর পরিমাপও তাহলে সমান হয়ে যাবে, তাদের বলা হবে সুষম বহুভুজ। যেমন ধরো এই যে একটা বহুভুজ, এটাও তো এক ধরনের বহুভুজ, 3টি বাহু। যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে এটাও হবে সুষম বহুভুজ বা সুষম ত্রিভুজ আমরা বলতে পারি। বর্গক্ষেত্রের ক্ষেত্রেও কি হবে? এরও দেখো 4টে বাহুর দৈর্ঘ্য সমান এবং 4টি কোণও সমান, সুতরাং এটাও একটা সুষম বহুভুজ। পঞ্চভুজের ক্ষেত্রে কি বলবো না, এই 5টা বাহুর দৈর্ঘ্যকে সমান হতে হবে এবং যে কোণগুলো হবে সেই কোণগুলোও যদি সমান হয় সেগুলোকে বলা হবে সুষম পঞ্চভুজ। আমি আগেও বললাম সুষম পঞ্চভুজ বা সুষম বহুভুজের ক্ষেত্রে অন্তঃকোণ এবং বহিঃকোণ রিলেটেড আরেকটা ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকে দেখতে পারো। ওখানে প্রশ্ন আসে কি বহিঃকোণ জানা থাকলে বাহুর সংখ্যা কত হয়, বাহুর সংখ্যা জানা থাকলে অন্তঃকোণ কত হয়, এইভাবে ভিডিওগুলো থাকে। আশা করব তোমরা বুঝতে পেরেছো বহুভুজ সংক্রান্ত যে ভিডিওটা দিলাম সেখান থেকে অনেক কিছুই।